শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন যে আমরা সকলে আবার এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। তোমাদের সাথে আছি আমি রাশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হাজী গৌরব আলী মেমোরিয়াল কলেজ। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের বিবর্তন সম্পর্কে। বিবর্তনের আরো দুটি টপিকস সম্পর্কে আজকে আমরা জানব। সেই টপিকস দুটি হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ, এভিডেন্সেস অফ ইভলিউশন এবং ভূতাত্ত্বিক কালক্রম, জিওলজিক্যাল টাইম স্কেল। প্রথমে আমরা পড়ব বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ, এই টপিকসটি সম্পর্কে। বিবর্তনের সপক্ষে যে প্রমাণগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে প্রথমে জেনে নেই। প্রথমে রয়েছে অঙ্গসংস্থানিক প্রমাণ, মরফোলজিক্যাল এভিডেন্স। এরপর ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। জীবাশ্মগত প্রমাণ, জিওলজিক্যাল এভিডেন্সেস। শ্রেণীবিন্যাসগত প্রমাণ, ট্যাক্সোনমিক্যাল এভিডেন্সেস। শারীরবৃত্তীয় প্রমাণ, ফিজিওলজিক্যাল এভিডেন্সেস। কোষতাত্ত্বিক প্রমাণ, সাইটোলজিক্যাল এভিডেন্সেস। জিনতাত্ত্বিক প্রমাণ, জেনেটিক্যাল এভিডেন্সেস এবং ভৌগোলিক প্রমাণ, জিওগ্রাফিক্যাল এভিডেন্সেস। তো এখানে দেখো শিক্ষার্থীরা, অঙ্গসংস্থানিক প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ এবং জীবাশ্মগত প্রমাণ, এই তিনটি সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এই ডিটেলসে আলোচনার আগে আমরা এই যে বিষয়গুলি আছে, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ, জিনতাত্ত্বিক প্রমাণ এবং ভৌগোলিক প্রমাণ, এগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো এই সংক্ষিপ্ত আলোচনাটা আমরা প্রথমে সেরে নিচ্ছি, তারপরে আমরা যাব এই বিস্তারিত আলোচনায়। তো আমরা প্রথমেই জানি শ্রেণীবিন্যাসগত প্রমাণ সম্পর্কে। আমরা জানি যে জীবজগতের সমস্ত প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎকে কয়েকটি ধাপে ভাগ করা হয়। সেগুলি হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তো শ্রেণীবিন্যাসগত প্রমাণে যখন আমরা কথা বলবো, তখন এই বিষয়গুলি সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে জানব। যে আমরা জানি সর্বনিম্ন যে ধাপ শ্রেণীবিন্যাসের, সেটি হচ্ছে প্রজাতি। প্রজাতির আগের ধাপ কি? গণ। তাহলে কয়েকটি প্রজাতি মিলে বা এক বা একাধিক প্রজাতি মিলে একটি গণ গঠিত হয়। কয়েকটি গণের সমষ্টি একটি বর্গ, আবার অনেকগুলি বর্গের সমষ্টি একটি শ্রেণী, আবার কতগুলি শ্রেণী মিলে একটি পর্ব, এবং কয়েকটি পর্ব একত্র করে প্রাণীদের ক্ষেত্রে প্রাণী জগৎ এবং উদ্ভিদদের ক্ষেত্রে উদ্ভিদ জগৎ সৃষ্টি করা হয়েছে। তো বিবর্তন বিজ্ঞানীদের ধারণা, জীবজগতে বিভিন্ন প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যসমূহের সমতার কারণ হচ্ছে বৈশিষ্ট্যগুলো একই পূর্বপুরুষ থেকে বংশাধিকার সূত্রে পাওয়া। তাহলে শ্রেণীবিন্যাসগত প্রমাণ সম্পর্কে আমরা মোটামুটি এতটুকু আলোচনা করলেই চলবে। এবার আসো শারীরবৃত্তীয় প্রমাণ। এখানে আমরা দেখি যে নিম্ন শ্রেণীর প্রাণী থেকে উচ্চ শ্রেণীর প্রাণী, সকল প্রাণীদের মধ্যে খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, রেচন, শ্বসন, এসব প্রক্রিয়াগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু তারপরেও এদের মধ্যে অনেক সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। আবার জীবের যে রাসায়নিক বিশ্লেষণ, সেই রাসায়নিক বিশ্লেষণেও আমরা দেখি যে জীবের যে জৈবিক উপাদানগুলি রয়েছে সেগুলি হচ্ছে আমিষ, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, হরমোন ইত্যাদি। এইসব উপাদানের আণবিক
গঠনগত মিলও লক্ষণীয়। আদিতম জীব থেকে জটিলতর জীবে এসব উপাদানের উপস্থিতি বিবর্তনের প্রমাণ বহন করে। এবারে আসি আমরা কোষতাত্ত্বিক প্রমাণে। আমরা জানি জীবদেহের গঠন এবং কার্যিক একক হচ্ছে কোষ। এই কোষের যেই সজীব উপাদানগুলি রয়েছে সেগুলি কি? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গলজি বস্তু, ক্রোমোজোম, এদের গঠনও কিন্তু প্রায় একই রকম এবং এদের যে মৌলিক গঠন, এদের যে বিভাজন, কোষের যে বিভাজন, এই পদ্ধতিগুলিও কিন্তু প্রায় একই রকম। তাহলে এগুলি থেকে আমরা কি বলতে পারি? যে উদ্ভিদ ও প্রাণী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। এবারে আমরা আসি কি জিনতাত্ত্বিক প্রমাণে। বিভিন্ন জীবের মধ্যে সমতা এবং বৈষম্যের কারণ জিনগত গড়ন। এটা সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন গবেষণার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত। জিনগত বৈশিষ্ট্যই বিবর্তনের ভিত্তি এবং এটি কিভাবে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয় তাও বিজ্ঞানীদের কাছে এখন আর অজানা নয়। ড্রসোফিলার বিভিন্ন প্রজাতির ক্রোমোজোমগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের পূর্বপুরুষ নির্ধারণ করা যায়। আর এই সত্যই প্রকাশিত হয় যে ওরা একই পূর্বপুরুষের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বহন করছে। এবারে আসি আমরা ভৌগোলিক প্রমাণ সম্পর্কে। যে প্রাণীদের বিস্তারের উপর ভিত্তি করে প্রকৃতি বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস সমস্ত পৃথিবীকে ৬টি অঞ্চলে ভাগ করেছেন এবং সেই অঞ্চলগুলিতে আমরা দেখি যেই জীবগুলি বসবাস করে তাদের মধ্যে একটির সাথে অন্যটির সাদৃশ্য খুব কমই আছে। জীবের এমন ভৌগোলিক বিস্তার অভিব্যক্তিরই ধারা নির্দেশ করে। তো এবার আমরা চলে যাই যেই বিষয়গুলি আমরা একটু ডিটেলসে আলোচনা করব সেই বিষয়গুলিতে। সেগুলি কি? অঙ্গসংস্থানিক প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ এবং জীবাশ্মগত প্রমাণ। প্রথমে আমরা আসি অঙ্গসংস্থানিক প্রমাণ, মরফোলজিক্যাল এভিডেন্সেস। সেটি হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণের মধ্যে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে তুলনামূলক শারীরস্থান, কম্পারেটিভ অ্যানাটমি, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ, হোমোলোগাস এবং অ্যানালোগাস অর্গানস, নিষ্ক্রিয় অঙ্গসমূহ, ভেস্টিজিয়াল অর্গানস। তো আমরা প্রথমে আসি তুলনামূলক শারীরস্থান, কম্পারেটিভ অ্যানাটমিতে। কম্পারেটিভ অ্যানাটমি, এখানে দেখো আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডকে লম্বচ্ছেদ করা হয়েছে। এরকম 4টি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র এখানে আছে। একটি মাছ, উভচর প্রাণী, সরীসৃপ এবং পাখি ও স্তন্যপায়ী। এখানে দেখো আমরা জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এগুলি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এখানে মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2টি প্রকোষ্ঠে বিভক্ত হৃৎপিণ্ডটি, একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। এর পরবর্তীতে এদের চেয়ে উন্নত বৈশিষ্ট্য বহন করে উভচর প্রাণীরা। উভচর প্রাণীর ক্ষেত্রে দেখো অ্যাট্রিয়ামের 2টি প্রকোষ্ঠ, ভেন্ট্রিকলের 1টি প্রকোষ্ঠ। তার মানে এখানে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরদের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়েছে। তাহলে মাছ থেকে উভচরের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যেই গঠনগত বৈশিষ্ট্য সেটি কিছুটা উন্নত হয়েছে। এরপর যখন আমরা সরীসৃপে আসি তখন দেখা যায় অ্যাট্রিয়ার মধ্যে সম্পূর্ণ 2 প্রকোষ্ঠ এবং ভেন্ট্রিকলের মধ্যে প্রকোষ্ঠটি একদম পূর্ণাঙ্গ 2 ভাগে বিভক্ত হয়নি। এখানে একটি অস্পষ্ট ভাগ দেখা যাচ্ছে। তাহলে অ্যাট্রিয়ার 2 প্রকোষ্ঠ, ভেন্ট্রিকলের মধ্যে অস্পষ্ট 2 ভাগ বিশিষ্ট। তাহলে এটা উভচর থেকে আরো কিছুটা উন্নত বৈশিষ্ট্য। এরপরে যখন পাখি বা স্তন্যপায়ীতে আমরা আসি তখন দেখা যায় যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ সুস্পষ্টভাবে প্রতীয়মান, 2টি ভেন্ট্রিকল এবং 2টি অ্যাট্রিয়া। তার মানে
অলিন্দেরও 2টি ভাগ, নিলয়েরও 2টি ভাগ। তাহলে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা কি অবশ্যই বিবর্তনের সপক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। এবারে আমরা আরো একটি চিত্র দেখি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কের গঠন। মেরুদণ্ডী প্রাণীতে মস্তিষ্কের 5টি অঞ্চল রয়েছে: অলফ্যাক্টরি লোব, সেরেব্রাম, অপটিক লোব, সেরেবেলাম, মেডুলা এবং স্নায়ুরজ্জু। এখানে 1, 2, 3, 4, 5, 6 পয়েন্ট দিয়ে এগুলি ইন্ডিকেট করা হয়েছে। এই প্রতিটি অংশই অস্থিময় মাছের চেয়ে বেশি উন্নত উভচরে, তার থেকে আরো বেশি উন্নত সরীসৃপ, তার চেয়ে আরো বেশি উন্নত পাখি এবং সবচেয়ে বেশি উন্নত স্তন্যপায়ীতে। বিশেষ করে সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরিবেলাম 2 নাম্বার পয়েন্টে যেটি রয়েছে, সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরিবেলাম 4 নাম্বার পয়েন্টে যেটি রয়েছে, এটি অস্থিময় মাছ থেকে স্তন্যপায়ী প্রাণীতে অনেক বেশি উন্নত, গঠনগত এবং কার্যগত দিক থেকে অনেক বেশি উন্নত। বিবর্তনের সোপানে যতই উপরের দিকে ওঠা যায় ততই অপেক্ষাকৃত সরল গঠনের মূল কাঠামোটির ক্রমিক জটিলতা দেখা যায়, বিশেষ করে সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরেবেলামে। আমরা এই বিষয়টি এখানে দেখতে পাই। এবারে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্ট কি? সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ, হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গান। এখানে আমরা একটি চিত্র দেখি। সমসংস্থ অঙ্গসমূহের একটি চিত্র রয়েছে: বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের সামনের পা এবং মানুষের সামনের হাত। প্রথমে আমরা জেনে নেই সমসংস্থ অঙ্গ বলতে আমরা কি বুঝি। যেসব অঙ্গের উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠনের ভিত্তি এক, সেসব অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে। এখানে যদি আমরা দেখি বাদুড়ের ডানা বা পাখির ডানা, এখানে অগ্রপদের যে 4টি অঙ্গুলি, এটি অধিক বিবর্ধিত হয়ে বা লম্বা হয়ে একটি ডানার আকৃতি ধারণ করেছে, যেটি বাদুড়কে বা পাখিকে উঠতে সহায়তা করে। আবার তিমির ক্ষেত্রে আমরা দেখি এই ফ্যালাঞ্জেস বা আঙ্গুলের যেই হাড়গুলি, এই হাড়গুলি অনেক বেশি লম্বা হয়েছে এবং হিউমেরাস এবং রেডিওয়ালনা এ দুটি সংক্ষিপ্ত হয়ে একটি বৈঠার আকৃতি ধারণ করেছে, যেটি তিমিকে পানিতে চলতে সহায়তা করে। আবার বিড়ালের সামনের পা দেখি আমরা এই হিউমেরাস, রেডিওয়ালনা, তারপরে পরবর্তী যে অংশগুলি কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে হাড়ের যে গঠন এবং হাড়ের যে নামগুলি সেগুলি কিন্তু একই রকমের। কি কি? হিউমেরাস, রেডিওয়ালনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। প্রত্যেকের ক্ষেত্রেই এই হাড়গুলি বিদ্যমান এবং একই নাম। এসব অঙ্গের উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠন একই রকম। বাহ্যিক ভিন্নতার জন্য আপাত দৃষ্টিতে এইসব অঙ্গগুলির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আভ্যন্তরীণ গঠন কিন্তু একই রকম। এবং এগুলো কি মূলত 5 আঙ্গুল বিশিষ্ট, অগ্রপদের ভিন্ন ভিন্ন রূপ। আবার অগ্রপদের যেসব অস্থি পর্যায়ক্রমে সাজানো থাকে সেগুলি কি? হিউমেরাস, রেডিওয়ালনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এগুলিও কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই মানুষের হাত, বিড়ালের পা, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, এই প্রত্যেক ক্ষেত্রেই এই হাড়গুলিরও সেম না। কাজেই এসব দিক থেকে বিবেচনায় আমরা বলতে পারি যে এগুলি বিবর্তনের সপক্ষে প্রমাণ। এবার আমরা আসি সমবৃত্তি অঙ্গসমূহ এই বিষয়টি নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা। এরা সবাই ডানা, সবাই এদেরকে উঠতে সহায়তা করে, কিন্তু এদের কাজগুলি
একই হলেও এদের গঠন কিন্তু একরকম নয়। এদের যে আভ্যন্তরীণ গঠন সেটি কিন্তু একরকম নয়। এই অঙ্গগুলিকে বলা হয় সমবৃত্তি অঙ্গ, যারা গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে একই রকম, এবং এই অঙ্গগুলির মধ্যে কোনো জ্ঞাতিতাত্ত্বিক সম্পর্ক নেই। এবারে আমরা আসি নিষ্ক্রিয় অঙ্গসমূহে। ভেস্টিজিয়াল অর্গানস। মানুষের অনেকগুলি অঙ্গ আছে যেই অঙ্গগুলি ব্যবহার নেই। যে সকল অঙ্গের ব্যবহার একসময় ছিল, পূর্বপুরুষদের মধ্যে অঙ্গগুলি সুগঠিত এবং কার্যক্রম ছিল, কিন্তু পরবর্তী বংশধরে দেহে এই অঙ্গগুলি গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়েছে, সেই অঙ্গগুলিকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। এমন অনেক অঙ্গ রয়েছে মানুষের দেহে যেগুলি নিষ্ক্রিয় অঙ্গ, যাদের কোনো কাজ নেই। চোখের উপপল্লব বা নিকটেটিং ঝিল্লি বা নিকটেটিং মেমব্রেন। মানুষের কানের 3 ধরনের পেশি: সুপিরিয়র অরিকুলার পেশি, পশ্চাৎ অরিকুলার পেশি, সম্মুখ অরিকুলার পেশি। পৌষ্টিক নালীর অ্যাপেন্ডিক্স। মেরুদণ্ডের সর্বশেষ কক্সিজিয়াল কশেরুকা বা পুঞ্জাস্থি। এই অঙ্গগুলির কোনো কাজ মানুষের দেহে নেই, কিন্তু কোনো এক সময় তাদের পূর্বপুরুষদের মধ্যে এই অঙ্গগুলির কাজ ছিল, কিন্তু কালক্রমে তাদের অব্যবহারের কারণে অঙ্গগুলি এখন নিষ্ক্রিয়। আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, গায়ের লোম, এগুলিরও কিন্তু তেমন কোনো ব্যবহার নেই। এগুলো নিষ্ক্রিয় অঙ্গসমূহের মধ্যেই পড়ে। এগুলিও কিন্তু বিবর্তনের সপক্ষে যথেষ্ট প্রমাণ রাখে যে একসময় ব্যবহার হতো, অঙ্গগুলি সুগঠিত ছিল, কালক্রমে অব্যবহারের কারণে অঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এই বিষয়টি বিবর্তনের সপক্ষে প্রমাণ রাখে। এবারে আমরা যাই পরবর্তী বিষয়টি, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। এখানে আমরা একটা চিত্র দেখি। মাছের প্রথম অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থা চিত্র এখানে দেয়া আছে। এরকম স্যালামান্ডার, কচ্ছপ, মোরগ এবং মানুষের ভ্রূণতাত্ত্বিক অবস্থা দেয়া আছে। এখানে আমরা দেখি প্রথম যখন একটি কোষ জাইগোট থেকে প্রাণীর পরিস্ফুটন শুরু হয়, তখন প্রথম অবস্থায় এদের সকলের আকৃতি প্রায় একই রকম। এরপর বিভাজনের পরবর্তী স্টেজে এসে এদের আকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে এবং সব শেষে যার যার নিজস্ব রূপ ধারণ করেছে। এটা কিন্তু বিবর্তনের সপক্ষে যথেষ্ট প্রমাণ রাখে, কারণ জাইগোটটি মূলত একই রকম এবং এর বিভাজনটাও একই রকম। মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী ভ্রূণগুলো প্রথম অবস্থায় কিন্তু কোনো পৃথক করা যায় না, পরস্পর থেকে কোনো পৃথক করা যায় না, কিন্তু পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে একসময় এদেরকে সম্পূর্ণভাবে পৃথক করা যায়। কচ্ছপের উপর এরকম খোলস সৃষ্টি হয়েছে, মাছের লেজ সৃষ্টি হয়েছে এবং মানুষের মাথা সহ হাত পা দিয়ে পূর্ণাঙ্গ আকৃতি তৈরি হয়েছে। তাহলে এগুলির উপর ভিত্তি করে জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার বলেন যে ভ্রূণাবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করে থাকে এবং জীবের ভ্রূণের পরিস্ফুটনকালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ঘটনাগুলি পুনরাবৃত্ত হয়।
সকল মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়ে পরে বিভিন্নভাবে বিকশিত ও অভিযোজিত হয়েছে। ভ্রূণতাত্ত্বিক প্রমাণ থেকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ পাই। এবারে আমরা আসি পরবর্তী পয়েন্টে। জীবাশ্মগত প্রমাণ, জিওলজিক্যাল এভিডেন্সেস। এখানে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানব: ঘোড়ার বিবর্তনের ধারা, সংযোগকারী যোগসূত্র এবং জীবন্ত জীবাশ্ম। আমরা প্রথমেই বিবর্তনের সম্পর্কে সংজ্ঞা জেনেছি। বিবর্তন, পরিবর্তন। স্বাভাবিকভাবে যদি আমরা বলি তাহলে পরিবর্তন। আর কালক্রমে আদি পুরুষ থেকে বর্তমান অবস্থায় পর্যন্ত যে পরিবর্তন সেটাই কিন্তু হচ্ছে বিবর্তন। আরেকটা বিষয় আসে যে জীবন্ত জীবাশ্ম বা জীবাশ্ম কি। জীবাশ্মের সংজ্ঞায় যাই তাহলে আমরা কি বলবো? প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলে। আর যে বিজ্ঞানে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জীবাশ্মবিদ্যা। আর জীবন্ত জীবাশ্ম কি? প্রাগৈতিহাসিক কালের কোনো জীবের দেহ, দেহের অংশ বা দেহাবশেষের সাথে যদি বর্তমান কালের কোনো জীবের মিল থাকে তখন সেই জীবটিকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। তো এখন সংযোগকারী যোগসূত্র বলতে আমরা কি বুঝি? দুটি কাছাকাছি শ্রেণীবদ্ধগত গোষ্ঠী যেমন পর্ব বা শ্রেণীর মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলে। তো আমরা প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘোড়ার বিবর্তনের ধারা। হাজার হাজার হাড় ও দাঁতের জীবাশ্ম থেকে ঘোড়ার বিবর্তনের যে কাঠামো দাঁড় করানো হয়েছে তা আসলেই খুব আশ্চর্যজনক। পরীক্ষা নিরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হই যে পরিবর্তন ধীরে ধীরে এবং ধাপে ধাপে হয়। তো আমরা ঘোড়ার বিবর্তনের ধারায় কিছু চিত্র দেখব। এখানে দেখো, ইওহিপ্পাস, অরোহিপ্পাস, মেজোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস। বিবর্তনের ধারায় আস্তে আস্তে ঘোড়া আকৃতিগত পরিবর্তন হয়েছে এবং তাদের মধ্যে বলিষ্ঠতাও এসেছে এবং সেই অনুপাতে এদেরকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। প্রথমে কি? ইওহিপ্পাস। এই সময়ে ঘোড়ার উচ্চতা ছিল 11 ইঞ্চি এবং এটা হচ্ছে ইওসিন ইপকে এদের এই অবস্থা ছিল। এই সময়ে এদের সামনের পায়ে ছিল 4টি আঙ্গুল এবং পেছনের পায়ে ছিল 3টি আঙ্গুল। আচ্ছা, ইপক সম্পর্কে যখন আমরা বললাম তার আগে আমরা একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেই যে ইপকটা আসলে কি। এখানে একটি চিত্র দেখো, ভূতাত্ত্বিক কালক্রম বা জিওলজিক্যাল টাইম স্কেল। আমরা একটু আগে বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমরা ভূতাত্ত্বিক কালক্রম বা জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে জানবো। বইতে দেখবা একটা চার্ট দেয়া আছে। ভূতাত্ত্বিক কালক্রম সম্পর্কে যখন আমরা জানবো তখন একটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে যে কিভাবে এদেরকে এই বিভক্তিকরণ করা হয়েছে। ভূত্বকের পাললিক শিলা গ্রানাইট পাথরের ভিত্তির উপর স্তরীভূত থাকে। ভূতত্ত্ববিদগণ এই পাললিক শিলাকে 5টি প্রধান স্তরে বিভক্ত করেছেন। এই 5টি স্তরকে বলা হয় এরা। এরাগুলি কি? সিনোজোয়িক এরা, মেসোজোয়িক এরা, প্যালিওজোয়িক এরা, প্রোটেরোজোয়িক এরা এবং আর্কিওজোয়িক এরা। এই 5টি এরার অধীনে আবার কতগুলি পিরিয়ডে বিভক্ত করা হয়েছে। সিনোজোয়িক এরাতে 2টি পিরিয়ড, কোয়াটারনারি এবং টারশিয়ারি। মেসোজোয়িকে 3টি পিরিয়ড, ক্রিটেসিয়াস, জুরাসিক এবং ট্রায়াসিক।
প্যালিওজোয়িক এরাতে পার্মিয়ান, কার্বনিফেরাস, ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিসিয়ান এবং ক্যামব্রিয়ান, এই ৬টি পিরিয়ড। আবার এই পিরিয়ডের অধীনে রয়েছে কতগুলি ইপোক। সিনোজোয়িক এরাকে আবার কয়েকটি ইপোকে বিভক্ত করা হয়েছে। রিসেন্ট ইপোকটি হচ্ছে আমাদের আধুনিক যুগ, যা ২৫,০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে আরো কয়েকটি ইপোক: প্লেস্টোসিন, প্লিওসিন, মায়োসিন, অলিগোসিন, ইওসিন এবং প্যালিওসিন। আচ্ছা, এই ভূতাত্ত্বিক কালক্রম সম্পর্কে যে টেবিলটি তোমাদের বইতে দেয়া আছে, তোমরা এটি এখান থেকে একটু দেখবে। এখান থেকে ছোট ছোট কোশ্চেন হয়, বড় কোনো কোশ্চেন হবে না, 1 মার্কসের কোনো কোশ্চেন হতে পারে। তো এই বিষয়গুলি, বিশেষ করে কতগুলি এরাতে ভাগ করা হয়, পিরিয়ড কতগুলি, ইপোক কতগুলি, এবং কোন ইপোকে কি ধরনের প্রাণীর আবির্ভাব হয়েছিল, এরকম কিছু ছোট ছোট কোশ্চেন এখানে থাকতে পারে। তো আমরা এই ভূতাত্ত্বিক কালক্রমটা দেখে নিলাম। এবারে আমরা আবার চলে যাই আমাদের পূর্ববর্তী পড়ায়, যেখানে আমরা ঘোড়ার বিবর্তনের ইতিহাস সম্পর্কে পড়ছিলাম। এখানে দেখো, আমি বলেছিলাম ইওহিপ্পাস কোন সময়ে ছিল? ইওহিপ্পাস ছিল ইওসিন ইপোকে, ঘোড়ার নাম ছিল ইওহিপ্পাস, বা সেই সময়ের ঘোড়াকে বলা হতো ইওহিপ্পাস। এজন্যই আমি ইপোকগুলি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম। তো ইওহিপ্পাস ইওসিন ইপোকের, যাদের উচ্চতা ছিল 11 ইঞ্চি, এবং এটা 6 কোটি বছর আগে ঘোড়ার এই অবস্থা ছিল। এ সময় আঙ্গুলগুলো ছিল ক্ষুরাকার এবং নখযুক্ত। সামনের পায়ে 4টি আঙ্গুল, পিছনের পায়ে 3টি আঙ্গুল ছিল। এর পরবর্তীতে এদের গঠনে কিছুটা পরিবর্তিত হয়ে যে রূপটি ধারণ করে তার নাম হচ্ছে অরোহিপ্পাস। এটিও ইওসিন ইপোকের সদস্য। এ সময়ে এদের সামনের পায়ের মধ্য আঙ্গুলের বৃদ্ধি এবং পাশের আঙ্গুলের খর্বাকায় ধারণ বিশেষ উল্লেখযোগ্য। এর পরবর্তী যে ধাপটি, সেটি হচ্ছে মেজোহিপ্পাস। মেজোহিপ্পাস, এটি অলিগোসিন ইপোকে এই ঘোড়ার উচ্চতা হয় 24 ইঞ্চি এবং প্রত্যেক পা 3টি সক্রিয় আঙ্গুল বিশিষ্ট। এর পরবর্তী ধাপ হচ্ছে মেরিচিপ্পাস। এটি মায়োসিন ইপোকের সদস্য এবং এই ঘোড়া দৃশ্যত 3 আঙ্গুল বিশিষ্ট হলেও এদের একটি আঙ্গুলই কার্যক্ষম ছিল। এর পরবর্তীতে এই ঘোড়ার নামকরণ করা হয় প্লিওহিপ্পাস। এটি প্লিওসিন ইপোকের সদস্য। এই সময়ে ঘোড়ার একটি আঙ্গুল ছাড়া আর কোনো আঙ্গুলের চিহ্ন পাওয়া যায় না। এদের খুলি এবং দাঁতের বৈশিষ্ট্য আধুনিক ঘোড়ার মতোই ছিল। এরপরে এদের যে নামকরণ করা হয় সেটি হচ্ছে প্লেসিহিপ্পাস। এই প্লেসিহিপ্পাসের গঠন আধুনিক ঘোড়ার যে গঠন তার মতোই ছিল এবং আধুনিক ঘোড়াকে বলা হয় ইকুয়াস। ঘোড়ার বিবর্তনের ধারায় আমরা যে ধাপগুলি দেখতে পেলাম সেটি হচ্ছে ইওহিপ্পাস, অরোহিপ্পাস, মেজোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস এবং ইকুয়াস। এই ধাপগুলি অবশ্যই বিবর্তনের সপক্ষে সুস্পষ্ট প্রমাণ রাখে। এবারে আমরা আসি সংযোগকারী যোগসূত্রতে। এখানে দেখো দুটো চিত্র দেয়া আছে, একটি আর্কিওপটেরিক্সের জীবাশ্ম
এবং তাদেরকে পুনর্গঠন করলে যেমনটা দেখাবে তার একটি ছবি। আমরা প্রথমে জানি যে সংযোগকারী যোগসূত্র বলতে আমরা কি বুঝি। দুটি কাছাকাছি শ্রেণীবদ্ধ গোষ্ঠী, যেমন পর্ব বা শ্রেণীর মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলে। আর্কিওপটেরিক্স এক ধরনের জীবাশ্ম। আদি পাখির নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের কোনো সদস্য বর্তমানে জীবিত নেই। আজ থেকে প্রায় 14,70,00,000 বছর আগে জুরাসিক যুগে এদের আবির্ভাব হয়েছিল। এই আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ এবং পাখি দুই ধরনের বৈশিষ্ট্যই বিদ্যমান। তখন এটা ধারণা করা হয় যে এই সরীসৃপের মধ্যে কিছু উন্নত বৈশিষ্ট্য যোগ হয়ে এরা পাখিতে রূপান্তরিত হয়েছে। কারণ পাখির পূর্বপুরুষ ছিল সরীসৃপ, বা পাখিকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ। সরীসৃপের মধ্যে কিছু উন্নত বৈশিষ্ট্য সংযোজনের ফলে এটা পাখিতে পরিণত হয়েছে। এবারে আমরা জানি যে আর্কিওপটেরিক্সের মধ্যে পাখির বৈশিষ্ট্য কি কি ছিল এবং সরীসৃপের বৈশিষ্ট্য কি কি ছিল। আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলি ছিল দেহ শুষ্ক আঁশযুক্ত এবং সরীসৃপের মতো লম্বা, দেহ কঙ্কাল পুরু এবং ভারী হাড় দিয়ে গঠিত ছিল। ডানার অগ্রভাগে নখর এবং চোয়ালের উপস্থিতি ছিল। আর পাখির যে বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলি হচ্ছে পাখির মতো গঠন এবং লেজ ও ডানা পালকযুক্ত। দেহের হাড়ের সংস্থাপনগুলি ছিল পাখির মতো। পাখির মতো ডানা বিশিষ্ট এবং ঠোঁট চঞ্চুতে পরিবর্তিত হয়েছিল। এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে পাখির বৈশিষ্ট্য, আর আগে যে বললাম সেগুলি হচ্ছে সরীসৃপের বৈশিষ্ট্য। তাহলে বিবর্তনের ধারায় এটাই বলা যায় যে সরীসৃপের মধ্যে উন্নত কিছু বৈশিষ্ট্য সংযোজনের ফলে এরা পাখিতে পরিণত হয়েছে, বার্ডে পরিণত হয়েছে, বা অ্যাভিস ক্লাসে পরিণত হয়েছে, রেপটাইল অ্যাভিসে উন্নীত হয়েছে। এবারে আমরা আসি জীবন্ত জীবাশ্ম সম্পর্কে। আমরা বলেছি যে সকল জীব বর্তমানে জীবিত আছে তবে জীবাশ্মের সাথে তাদের মিল রয়েছে, সেগুলোকেই আমরা জীবন্ত জীবাশ্ম বলি। এরকম একটি উদাহরণ হচ্ছে প্লাটিপাস। আরো উদাহরণ হচ্ছে ল্যাটিমারিয়া, লিমুলাস। এরা সবাই জীবন্ত জীবাশ্ম। যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে আজও অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় প্রায় সবাই বহু আগেই বিলুপ্ত হয়েছে, এবং যারা পর্ব থেকে পর্বের এবং শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে চলেছে, সেগুলোকেই আমরা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে থাকি। তাহলে এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, লিভিং ফসিল কি? তাহলে আমরা জীবন্ত জীবাশ্ম সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। তাহলে আজকে আমাদের পড়ার যে বিষয়গুলি ছিল সেগুলি সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। এবারে বাড়ির যে কাজটি থাকবে সেটি হচ্ছে বিবর্তনের সপক্ষে অঙ্গ সংস্থানিক প্রমাণ দাও। আমরা এই সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর সুন্দর করে খাতায় লিখতে পারবে। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনাই করছি। সকলকে ধন্যবাদ।